আচ্ছা, পিএসপি হচ্ছে সার্ভার সাইড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স তো বটেই। এটি সার্ভার ছাড়া কোনোভাবেই কাজ করে না। হতে পারে সেটা লোকাল সার্ভার, হতে পারে কি সার্ভার, ক্লায়েন্ট সাইড কি রানার দিয়ে কি সার্ভার সাইডে করা যায়? ক্লায়েন্ট সাইডটা মানে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজকে সার্ভার সাইডে রূপান্তর করতে রানার করা যায়, কিন্তু সার্ভার সাইড তো ক্লায়েন্ট সাইডে আছে। তো এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হলে অবশ্যই সার্ভারের উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। হতে পারে লোকাল সার্ভার, হতে পারে লাইভ সার্ভার। লোকাল সার্ভার হিসেবে আমরা ইউজ করতে পারি জাম, ওয়াম, আর আরও কিছু সার্ভার আছে, ওগুলো নির্দিষ্ট উইন্ডোজের জন্য অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে এক একটা হয়। ওয়াম্প হচ্ছে উইন্ডোজ বেস, জাম্প হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইএসকিউএল অ্যাপাচি। তো এইটা দিয়ে আমরা পিএসপির যে কোনো প্রোগ্রাম রান করতে পারবো। অ্যাপাচি মানে কি? এটা একটা সার্ভার। অ্যাপাচি হচ্ছে পিএসপি লোকাল সার্ভার, যার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো আমাদের লোকাল পিসিতে রান করতে পারি। তো মেবি আপনারা এটা কিভাবে অ্যাক্সেস করে, কিভাবে ডাউনলোড দেয়, ইনস্টল দেয়, এগুলো তো সবাই জানেন, তাই না? কারো প্রবলেম আছে কি? ওকে, এটা ইনস্টল করার পরে কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচিটা রান করতে হয়। রান করলে আমরা অটোমেটিক যে কোনো ব্রাউজারে যদি লোকাল হোস্ট লিখি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। কি নিচ্ছে না? শুধু লোকাল হোস্ট। তো আমরা যদি পিএসপিতে কোনো প্রোগ্রাম করতে চাই, পিএসপি দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম করতে চাই, এর আগে আমরা HTML এ কোনো পেজ তৈরি করার পরে তার এক্সটেনশন দিছি কি? HTML, সিম্পলি HTML। বাট যেহেতু পিএসপি নিয়ে কাজ করবার, পিএসপি একটা সার্ভার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি সার্ভার ছাড়া কখনোই কাজ করে না। সো এর এক্সটেনশনটা ডিফারেন্স। এর এক্সটেনশন হচ্ছে PHP। পিএসপি দিলে এর ফ্যাসিলিটিসটা কি? পিএসপি HTML এর মতো, পিএসপিও HTML এর মতোই আমরা সব কোড করতে পারি, এভরিথিং। এখানে .php এক্সটেনশন আছে দেখে আমরা HTML এর কাজ করতে পারবো না এমনটা না, সেম HTML এর মতোই। বাট এইটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস যে পিএসপির যদি কোনো প্রোগ্রামিং বা পিএসপির যদি কোনো প্রোগ্রাম রান করতে চাই, তাহলে পিএসপি প্রোগ্রামটাও কি করবে? সাপোর্ট করবে। তাছাড়া HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এই সব কাজও এখানে করা যাবে। সুবিধা হচ্ছে অতিরিক্ত আরেকটা ফিচার অ্যাড হচ্ছে, সেটা পিএসপির কোডটাও এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? যেখানে ইচ্ছা আমরা এটা করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যখন আমরা এই জ্যামটা ইনস্টল দেব, তখন যদি আমরা সি ড্রাইভে দেই, তখন জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে। জ্যাম্পের ভিতরে গেলে htdocs, এটা হচ্ছে আমাদের সার্ভার। এখান থেকে সে রাউট করে ব্রাউজারে দেখায়। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেটা অবশ্যই htdocs এর ভিতরে তৈরি করব, কারণ htdocs অ্যাপাচি রান করার পরে যখন আমরা লোকাল হোস্ট লিখি, তখন সে ডাইরেক্ট এই htdocs এর ভিতরে চলে আসে।
যেমন আমি লোকাল হোস্ট লিখে ইন্টারপ্রেস করছি, দেখেন এই জায়গায় আসছে কোথায়, লোকাল হোস্ট দেন ড্যাশবোর্ড, দেখেন লোকাল হোস্ট দেওয়ার পরে ড্যাশবোর্ড, ঠিক আছে, এখানে চলে আসে। তো তার মানে লোকাল হোস্টের পরেই সে কোথায় আসে, এই ফোল্ডারটা htdocs এর মধ্যে। তো আমরা যে প্রজেক্টটা তৈরি করব ডেফিনেটলি htdocs এর ভিতরে আসবে, কারণ লোকাল হোস্ট এখান থেকে রাউট করে বা হোস্টিং বা এখান থেকে সে রিড করে, ফাইল হোক বা ফোল্ডার হোক। তো আমরা যে কাজটা করব, এখানে দেখেন একটা index.php নামে একটা ফাইল আছে। সো আমরা এখানে কাজ করতে চাইলে অবশ্যই একটা কি নিব, ফোল্ডার ক্রিয়েট করব। যে কোনো নামে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, আপনার প্রজেক্ট বা আপনি যে নামের প্রজেক্ট তৈরি করছেন বা যাদের প্রজেক্ট তৈরি করতেছেন তাদের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন এইখানে আপনি যা যা নিতে চান ওই আগের মতোই কি থাকতে পারে, হচ্ছে ইমেজ ফাইল থাকতে পারে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, জাভাস্ক্রিপ্ট, তারপরে ওয়েব ফন্ট, স্টাইল, কমপ্লিট। শুধু তাই নয়, এর আগে আমরা যে কাজগুলো করছি, মনে করেন এই যে এর ভিতরে আমরা অনেক কাজ করছি না, সেম জিনিসটা এখানে নিয়ে যায় ছেড়ে দিলাম। এর আগের যে কাজ সেগুলো, সেই কাজটা আমি দেখতে যাচ্ছি পিএসপির মাধ্যমে। এখানে HTML আছে, index.html আছে, তাহলে কার মধ্যে আছে, লোকাল হোস্ট মাজিদ, তাই না? আমরা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি লিখতে হয়েছে, লোকাল হোস্ট ড্যাশবোর্ড, সেটা ডিফল্ট ভাবে ধরে নাই। দেখেন কোথায় আছে লোকাল হোস্ট ড্যাশবোর্ড, এই যে htdocs ড্যাশবোর্ড। তার মানে লোকাল হোস্ট পরেই এই পেজে আসবে, এবং এইখান থেকে কোনো ফাইলকে রিড করাতে চাইলে সেই ফাইলের নাম দিতে হবে। যেমন আমি যদি লিখি, আমার যে ফাইলটা এখনই দিলাম সেটা যদি লিখি, তাহলে কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ মাজিদ। এখন এই মাজিদ ফোল্ডার দেওয়ার সাথে সাথে এর ডিফল্ট ভাবে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেইটাকে রিড করবে, দিলাম, এই চলে আসছে, ঠিক আছে, আগের সম্পূর্ণ কাজটাই আছে। বাট আমি যদি এই HTML ফাইলে পিএসপির কোনো কোড লিখি, সেটা এক্সিকিউট হবে না। অবশ্যই এর এক্সটেনশন কি থাকতে হবে, পিএসপি থাকতে হবে। এই মাজিদটাকে আমি ওপেন করি, সাবলাইম টেক্সটে ওপেন করব। বুঝে নাই, বলেন। HTML পেজ সার্ভারে লোড করা যাবে, সমস্যা নাই। সব ওয়েবসাইটগুলিতে সার্ভার দিয়েই আমাকে কি করতে হচ্ছে, অ্যাক্সেস করতে হচ্ছে, তাই না? হতে পারে লোকাল, হতে পারে গ্লোবাল। বাট index.html যদি থাকে, তাহলে সেইটাতে প্রোগ্রামিং, পিএসপি প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রাম করা যাবে না, আর প্রোগ্রাম করলেও সেটা এক্সিকিউট হবে না। দেখি হয় কিনা। এখান থেকেও আমি এটাকে ওপেন ব্রাউজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত HTML থাকবে। HTML চলে গেলে আর এখানেও এই অপশনটা থাকবে না। ওকে, এখানে যদি আমি পিএসপির কোড লিখি, আমরা জানি পিএসপি শুরু করতে হয় এইভাবে। হেডের উপরেই, আচ্ছা, স্লাইডার নিচে লিখি, আছে নাই, আসবে না, এক্সিকিউট হবে না। আচ্ছা, এই যে অনেকের বললেন না যে এরকম প্রয়োজন, স্লাইডার এরকম প্রয়োজন, এটা করতে পারছেন?
আচ্ছা এই কোডটা আমি করছি, একটু মনে করে এটা নিয়ে কালকে লিংকটা তো দেই ভাই। আমি সেকেন্ড যেটা চাইছিলাম এটা দেখাইছি না সেকেন্ড বেসে করাই নাই। বেস কি আমাদের লেভেলে আছে নাকি স্যার? হ্যাঁ। না লেভেলে। তাহলে আমরা কি শোনেন, তাহলে আমরা ইন্ডেক্স ফাইল যদি না দেই, ভালো করে দেখেন, আমি লোকাল হোস্ট মাজিদ দেওয়ার সাথে সাথে এর ভিতরের যে ফাইলটা আছে ইন্ডেক্স, অনেকগুলো ফাইলে আছে, সে কাউকেই কি করা নাই, এক্সিকিউট করা নাই, জাস্ট index.html-টাকে এক্সিকিউট করছে। এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স যদি আমি না দিতাম, এটা আমি মাজিদ করে দিলাম, দেখেন এক্সিকিউট করা না, সে ফোল্ডার ডিরেক্টরি দেখে দিছে এই ফোল্ডারের ভিতরে কি কি আছে সেই জিনিসটা। এখন যদি মাজid.html এ ক্লিক করি তাহলে সে কি হচ্ছে, রান করতেছে। তার মানে আমাকে যে ফাইলটা মেইন ফ্রন্ট এন্ড হিসেবে থাকবে, পাবলিককে দেখাবো, সেই ফাইলটাতে অবশ্যই কি index.html বা index.php থাকতে হবে। এটা লাইভ সার্ভার হোক আর লোকাল সার্ভার হোক। আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে অবশ্যই index.html বা PHP থাকতে হবে। ওকে, যেহেতু আমি এইটাতে PHP কোড রান করব, সেহেতু কি করতে হবে, অবশ্যই আমাকে এর এক্সটেনশনটা PHP থাকতে হবে, index.php। ওটা খুলে রাখেন তো, এত বারবার নয়েজ হচ্ছে। ওকে, এখন এর এক্সটেনশনটা কি চেঞ্জ হয়ে গেছে, PHP হয়ে গেছে। এখন আমি যদি PHP কোড রান করাই, অবশ্যই এটা রান করবে। আচ্ছা আমি সব বাদ দিয়ে দিই, এটা নিচে দিয়ে দিই, আমরা এখানে প্রোগ্রাম প্র্যাকটিস করব। তাহলে এখন আমি যদি কোনো PHP কোড লিখি, সেটা অবশ্যই রান করবে। খেয়াল করেন, আমরা PHP জাভাস্ক্রিপ্ট শুরু করি স্ক্রিপ্ট নামে একটি ট্যাগের মাধ্যমে, স্টাইল শুরু করি স্টাইল নামে একটা ট্যাগের মাধ্যমে। ঠিক PHP শুরু এবং শেষ করার একটা ট্যাগ না, আসলে এইভাবে শুরু, এটা হলো শুরু, লেস দেন ওয়ার্ড চিহ্ন PHP, দেন আবার শেষ করতে হবে। এটা শেষ করতেই হবে এমন কথা না, যদি যদি PHP থাকে তাহলে এনাফ, ঠিক আছে। বাট এই PHP-র পরের যদি আমার কোনো HTML কোড থাকে, তাহলে অবশ্যই সেটাকে সেপারেট করতে হবে। এটা HTML এর কোড, এটা PHP-র কোড। এই সেপারেট করার জন্য অবশ্যই এর শেষটা ইম্পর্টেন্ট। যদি আমি শেষ না করি, নিচের গুলো এক্সিকিউট হবে না, এরর দেখাবে, ঠিক আছে। তো আমরা নর্মাল যখন পিওর PHP করব কোনো একটা পেজে, অনলি PHP, ওইখানে কোনো HTML করব না। যেমন ফাংশন নামে একটা পেজ থাকতে পারে, ক্লাস নামে একটা পেজ থাকতে পারে, যেখানে শুধু PHP-র কাজ, HTML এর কোনো কাজ নাই। সেটাকে এক্সটেন্ড করে আমরা অন্য কোনো ইন্ডেক্স ফাইলে সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেক্ষেত্রে শেষ লাগবে না। বাট অবশ্যই যখন আমরা PHP কোডের সাথে HTML কোড দিব, তখন মাস্ট বি ক্লজ থাকতে হবে, আদারওয়াইজ আমার এখানে ইরর দেখাবে, ঠিক আছে। তো এইটা কি করে, শুরু এবং শেষ করার জন্য আমরা ইউজ করতেছি। এখন আমরা জাভাস্ক্রিপ্টে যেমন দেখছি ভেরিয়েবল ঘোষণা করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পূর্ণই ডিপেন্ড করে ভেরিয়েবলের উপর, কারণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি করি, প্রবলেম সলভ করি, আর প্রবলেমগুলোই হচ্ছে ডেটার উপর বা ডেটা রিলেটেড আমাদের প্রবলেমগুলো। তাহলে এই ডেটাগুলোকে নিয়ে কাজ করতে অবশ্যই ভেরিয়েবল লাগবে, তাই না। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যখন ভেরিয়েবল ঘোষণা করছি, জাস্ট var লিখছি, var লিখে একটা ভেরিয়েবলের নাম দিছি এরকম, তাই না। তো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে ডেফিনেটলি আমাকে $সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নেম। আর কোথায়
ডলার ইউজ করছেন? ওটা যে কুয়েরিতে না, ওইটা ভেরিয়েবল ঘোষণা করার জন্য নয়, ওইটা ফাংশন জেনারেট করার জন্য। আর ওইটা যে কুয়েরি এবং ডলার সাইন দুইটা দিয়ে করা যায়। তো এখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করতে হলে অবশ্যই ডলার সাইন প্রয়োজন হচ্ছে। আর জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখানোর জন্য কি করতাম, ডকুমেন্ট ডট রাইট অথবা কনসোল ডট লগ ইউজ করতাম। এখানে আমরা ইউজ করব ইকো, প্রিন্ট, প্রিন্টার, ডাম্প, ভারডাম্প, ঠিক আছে, এইগুলো ইউজ করে এর আউটপুটটা দেখব। স্যার এগুলোর ডিফারেন্স একটু বলবেন? হ্যাঁ, ডিফারেন্সগুলো অবশ্যই বলবো। প্রিন্ট কেন ইউজ করব, তারপরে ইকো কেন ইউজ করব। ইকো দিলেই আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারবো, সেটা স্ট্রিং হতে পারে, সেটা কোনো ভেরিয়েবলের ভ্যালু হতে পারে। স্ট্রিং যদি নর্মালি ইউজ অর্ধেক করছি, তাহলে ইকোর মাধ্যমে আমরা সেগুলোকে প্রিন্ট করতে পারবো। যেমন আমি একটি স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছি, ইকোর ভিতরে আমি যা লিখবো সেটি প্রিন্ট করব। কন্ট্রোল এস সেভ, না সেটা না, HTML আছে এখানে, PHP হবে। এই যে আসছে। আবার এখানে যদি আমরা প্রিন্ট লিখতাম, প্রিন্ট প্রিন্ট লিখে না, ওইটাও মেথড, ওই সমস্যা না, সেম কাজ করতেছে, তাই না? এখন দেখেন আমি এইটা দিলাম, এর ভিতরে যদি কনক্রিট করে দেই, ঠিক আছে, এইভাবে দিলাম, সেভ, কি দিয়ে গেছে সিনট্যাক্স। আচ্ছা, এইটা দিলাম, এখন যদি আমি প্রিন্ট করি সিনট্যাক্স এরর দেখাচ্ছে, প্রিন্ট নিচ্ছে না। ডটও কনক্রিট, ওকে, সরি, কমাও কনক্রিট। এখন যদি আমি ইকো ইউজ করি, আর আসছে না, তাহলে ইকো হচ্ছে এও প্রিন্ট করে, প্রিন্টও প্রিন্ট করে, বাট এর এক্সট্রা একটা ফ্যাসিলিটিস, ইকো হচ্ছে কনক্রিট হিসেবে কমাটাকে ইউজ করে, বাট প্রিন্ট কমাটাকে রিড করতে পারে না, সে অনলি ডটকে রিড করে। প্রিন্ট এবং ইকোর মধ্যে মেজর পার্থক্য এটাই, এটার জন্যই বেশি ইকো ইউজ করে। অ্যান্ড ইকো হচ্ছে এর পারফরমেন্স এর দিক থেকে সবচেয়ে হাই লেভেল। এর যদি 1 সেকেন্ড প্রিন্ট করতে লাগে, প্রিন্টের 2 সেকেন্ড লাগবে, এরকম একটা কম বেশি আছে দেখে ইকোটা ম্যাক্সিমাম টাইম সবাই ইউজ করে। ওকে, আমি যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করি, দুইটা সংখ্যার যোগফল করতে চাই, তাহলে সেম আগের মতোই, তবে এখানে মাস্ট বি সেমিকলন দিতেই হবে। জাভাস্ক্রিপ্টে সেমিকলন না দিলেও মাঝে মাঝে মধ্যে এক্সিকিউট হয়, কিন্তু এখানে এক্সিকিউট হবেই না, সিনট্যাক্স এরর দেখাবে। সি ইকুয়াল, এখানে আমরা মনে করি এইভাবে যদি দেই তাহলে হওয়ার কথা, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি কি var একবার ঘোষণা করলে পরবর্তী সময়ে আর ঘোষণা করতে হয় না, বাট এটা তা না, প্রত্যেকবারেই এটা দিতে হবে। ইকো $c, কন্ট্রোল সেভ, এই যে হচ্ছে। এখানে যদি কোনো স্ট্রিং যোগ করতে চাই তাহলে আমরা প্লাস দিতাম জাভাস্ক্রিপ্টে, বাট এখানে কি দেব, ডট, ডট দিয়ে বলবো হ্যাঁ, ইকো কমা দিলেও হবে, সমস্যা নেই।
রেজাল্ট ইজ, কমা দিলেও হয়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে কি ডট দাও। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। সমস্যা? এখন আমি ফাংশন ব্যবহার করে যদি এটা ইউজ করি, আমি আরেক গতদিন বলছিলাম জাভাস্ক্রিপ্টের কোনো একটা ক্লাসে যে রিটার্নটা কি, রিটার্ন, হোয়াট ইজ রিটার্ন। আমরা ম্যাক্সিমাম টাইমে ফাংশন তৈরি করার সময় রিটার্ন ইউজ করতাম আগে, তাই না? রিটার্ন মেইন মনে আছে? সি ল্যাঙ্গুয়েজে লিখতাম রিটার্ন মেইন বা ইন্টিজার মেইন। এরকম কেন আমরা এই রিটার্ন ব্যবহার করি? রিটার্ন ব্যবহারের ফ্যাসিলিটিসটা কি, কি করে রিটার্ন? তো সেটা বোঝার আগে আমরা ফাংশনটা একটু দেখে নিই। আমরা যদি পিএসপিতে কোনো ফাংশন তৈরি করতে চাই, তাহলে এখানে অবশ্যই ফাংশন কথাটা লিখতে হবে, দেন ফাংশনের নেম, প্যারেনথেসিস ব্র্যাকেট অ্যান্ড কার্লি ব্র্যাকেট। দেন এখানে আপনি যে কাজটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিলাম। কি ইউজ করলাম? ইকো। আমি যদি এটাকে এক্সিকিউট করতে চাই বা কল করতে চাই, এটা নর্মালি কি হবে না, এক্সিকিউট হবে না, এটাই স্বাভাবিক। এটাকে যদি এক্সিকিউট করতে চাই, ডিরেক্ট মাজিদ লিখলে কি হবে, এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এখানে মানটাকে রিটার্নও করছে এবং দেখানোর ব্যবস্থাও করছে, ইকো ইউজ করছে এই জন্য। বাট এখানে যদি আমি রিটার্ন ইউজ করতাম, কি হতো? প্রিন্ট হবে না। রিটার্ন করলে মানটা রিটার্ন করে, ঠিক আছে, কিন্তু এইটা ডিসপ্লে করার কোনো ব্যবস্থা করে না। আমি রিটার্ন যখন করব তখন এই ভ্যালুটাকে, হ্যাঁ এখানে ইকো করে দিবেন। ওই যে ইকো তো লাগতেছে, কিন্তু এর আগে তো লাগে নাই, তাই না? আচ্ছা, আরেকটা বিষয়, যখন আমি মানটা রিটার্ন করে কোনো জায়গায় থেকেই হোক, যে কোনো জায়গা থেকে হোক, একটা মান যখন রিটার্ন করবে, রিটার্ন করা মানে বের করে দিল যে হ্যাঁ আমার এই ফাংশনটা যদি এক্সিকিউট হয় তাহলে আমি ফাইনালি সি এর মানটা রিটার্ন করে দেব। এই রিটার্ন করার পরে এই মানটাকে ধরতে হয়, সেই মানটাকে নিয়ে আমরা প্রোগ্রামিক্যাল ট্রাম, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে রিটার্ন করছে সি, এটাকে আমি ধরতে পারবো কিভাবে? আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ডি নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখনো কি হবে না, এক্সিকিউট হয় না। আমি যখন আমি চাইলে এই ডি কে নিয়ে আমি কি করব, প্রোগ্রাম এখানে তৈরি করতে পারবো। ঠিক আছে, তার মানে সেই মানটা এখান থেকে রিটার্ন করে দিছে, কার মধ্যে আছে, রিটার্ন না করলে তো স্পেসিফিক রিটার্ন না, অবশ্যই না, আসবে না। এখানে যদি মাজিদ ইকো করতাম, তাহলে কি হতো, ডাইরেক্ট এখানে প্রিন্ট হয়ে যেত। ঠিক আছে, এটা নিয়ে না পাস করতাম, ভেরিয়েবলে পাস হবে না। সে কি করছে, ইকো করাই আছে, আমি যদি আবার ইকো করি তাহলে আবার ডাবল ইকো হয়ে যাচ্ছে, ডাবল ইকো হয়ে যাচ্ছে। কি হয়, কোনো লাভ নাই। তার মানে এইটার কোনো দামই নাই, এটা কোনো দাম আছে? তাহলে ইগো হলে এটাও দেখাইতো, আবার আরেকবার দেখাইতো, তাই না? তার মানে এর কোনো দাম নাই। যখন আমাকে মনে রাখবেন, যখন আমাকে কোনো ভ্যালু নিয়ে পরবর্তী সময়ে ক্যালকুলেশন করার প্রয়োজন হতে পারে, তখন অবশ্যই ইকো ব্যবহার করব না। যেমন আমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করব, তখন ডেটাবেজের কুয়েরি করে রিটার্ন করে দেব, ওইটা ওই ফাইল ভেরিয়েবলটা অন্য জায়গায় নিয়ে আবার ক্যালকুলেশন করব, এর ভিতরে কি আছে সেই ভ্যালুগুলোকে বের করব, বের করে একটা একটা করে সেট করব। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে রিটার্ন যখন করে তখন ভ্যালুটা দেখানোর কোনো প্রসেস না, জাস্ট কারো মধ্যে বা ওই ফাংশনের মধ্যে সেই ভ্যালুটা সঞ্চয় করে রাখে। দেখেন এখানে ডি ইকুয়াল মাজিদ, মানে কি মাজিদের মধ্যে এই ডেটাটা আছে, এই জন্যই তো ডি ইকুয়াল মাজিদ দিছি। এখন যদি আমি ইকো করি, ইকো ডি যদি করি, তাহলে অবশ্যই ভ্যালুটা আমরা দেখতে পাবো।
ঠিক আছে। আবার এইখানে আমি ক্যালকুলেশনও করতে পারি। কি ক্যালকুলেশন? আমি বললাম যদি যদি ডি ডি ডাবল ইকুয়াল 20 হয় তাহলে একটা কন্ডিশন কাজ করবে ইকো সরি আবার এলস আরেকটা ইকো করবে ইয়েস। তার মানে বুঝাতে চাচ্ছি এটাকে আমি কন্ডিশনাল হ্যাঁ রিটার্ন দিতে হবে। ইয়েস, তার মানে এটাকে আমি আরো কাজ করে নিতে পারছি একটা ভেরিয়েবলের মধ্যে সঞ্চয় করে। আপনারা কি বুঝতে পারছেন রিটার্নের অবস্থা মানে কেন ইউজ করব? আর যখন কোন একটা মান ডাইরেক্ট আমাকে প্রিন্ট করতে হতে পারে লাগবে যে প্রিন্ট করব তাহলে সেইটা কি করব ইগো করে দিতে। জেএস এর মতো পিএইচপি কি আলাদা কোনো জায়গায় ফাইলের মধ্যে শব্দগুলো লেখার জন্য কি নিয়ে যাব নাকি? হ্যাঁ সব সেপারেট করব না, সব সেপারেট করব। এই জন্য ফাংশনটা ভালো করে বুঝাচ্ছি, ঠিক আছে? আমরা ফাংশন ওয়াইজ কাজ করলে কাজ কমে যাবে। আমরা সেপারেট ফাংশন মানে একটা পিএসপি থাকবে, ডিবি নামে একটা পিএসপি থাকবে, সব সেপারেট করব, সেইখান থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে? তাহলে আমরা রিটার্নটা বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই, রিটার্ন যখন করতেছি তখন এই ভ্যালুটা সিটা তো কারোর মধ্যে নাই, কার মধ্যে এখন আছে? মেথডের মধ্যে আছে। এই জন্য কি ডি ইকুয়াল ম্যাজিক মেথডের মধ্যে কি হয়ে যাচ্ছে সেটা থেকে যাচ্ছে। পরবর্তী কোনো করা শাক পর্যন্ত। হ্যাঁ ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার? ওকে, আমরা যদি এখানে প্যারামিটার ইউজ করতাম, লাইক এখানে প্যারামিটার ইউজ করতে হবে এইভাবে, ভেরিয়েবল ঘোষণা করতে হবে এ কমা বি, দুইটা আমার ভেরিয়েবল লাগবে, দুইটা প্যারামিটার আমি এইভাবে নিলাম, সেই দুইটা মান এখানে আসবে, দেন ক্যালকুলেশন করে রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? মাজিদ ভ্যালু দিব 10, 20, এটাতে কি করতে পারি? ইকো করব, এখানে আমরা ইকো করতে পারি। কি হলো তাহলে? মাজিদ যখন আমি বললাম তখন সাথে সাথে এই দুইটা ভ্যালু দিতে হবে। স্যার এখানে কি ডাবল কোটেশন দিলে কাজ করতে? না, এখানে অবশ্যই ডাবল কোটেশন দেওয়া যাবে না, মানে ফাংশনে তাহলে তো ইয়ে হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। কাজ করবে স্ট্রিং হয়ে যাবে। আবার এই মানটা আমি রিটার্ন করছি যেহেতু, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারবো, ঠিক আছে? এখন আর এক্সিকিউট হবে না, ও সরি এখানে রিটার্ন করা আছে, এক্সিকিউট হবে না, হ্যাঁ হয় না, ডিকে আমরা ইকো করি না। হ্যাঁ। ডিকে ইকো তাহলে আমরা প্যারামিটার কি এইভাবে পাস করতে পারি। আগের মতো একটু রাখেন, একটু কনক্যাট করে দেখেন তো একটু স্যার। আগের মতো রেখে সামনে দুই একটা লাইন লিখে একটু কনক্যাট করে দেখেন তো জাস্ট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটা একটা ফুল ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে। হ্যাঁ অবশ্যই। তাহলে প্যারামিটার হচ্ছে আমরা এইভাবে পাস করতে পারি। ফাংশন তো বুঝতে পারছেন তাই না? ফাংশন তো বোঝেনি নরমালি নাকি? আমরা ফাংশন নিয়ে আলো কাজ করব, বোঝেন না? কে বোঝেন না? প্রাইভেট পাবলিক কোনো ব্যবসা আছে? প্রাইভেট না। পাবলিক ফাংশন। যখন আমি অবজেক্ট নিয়ে কাজ করব, ক্লাস নিয়ে কাজ করব, ইনহেরিটেন্স, পলিমরফিজম, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, হ্যাঁ অবশ্যই লাগবে, আমি এগুলো শেখাবো, কিন্তু এখন না। অবজেক্ট ওরিয়েন্টেড বেস দিয়ে যখন আমি ক্রুড অপারেশনগুলো করব তখন দেখাবো। হ্যাঁ, ক্লাস কীভাবে তৈরি করতে হয়, পাবলিক কি প্রাইভেট কি, কখন পাবলিকে করব কখন প্রাইভেটে করব, এগুলো অবশ্যই দেখাবো। অ্যাক্সেসিবিলিটি মোড বলা হয় এগুলোকে, ঠিক আছে? আচ্ছা, আমরা
হোয়াইল লুপ দেখি নাই, শুধু ফর দেখছি, ফর ইচ দেখি নাই, ডু হোয়াইল দেখি নাই, তাই না? ওকে, আজকে আমরা এই জিনিসগুলো দেখব, কারণ এগুলো আমাদের লাগতে পারে। লাগবে বলতে হোয়াইলটা লাগে, কিন্তু হোয়াইলটা For each তো না। তেমন লাগে না। ফর ইচ অ্যাবলাবল, For each তো লাগবে। ফর ইচ অ্যাবলাবল, ফর ইচ না দিয়ে হোয়াইল দিয়েও করা যায়, ফর দিয়েও করা যায়। তবে আমরা ফর ইজ সিম্পল, যেহেতু ফর ইজ অনলি অ্যারে নিয়ে কাজ করে, আর আমাদের কাজই হচ্ছে অ্যারে নিয়ে। সো ফর ইজ তো দেখবই, তো আমরা ফরের সিনট্যাক্সটা একটু স্মরণ করতে চাই। ফর কি ছিল? ফর নামে আমরা যদি ধরে নেই 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করব, তাহলে আমরা কি করছি? ফর ইনিশিয়ালাইজেশন ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বা স্টার্ট ভ্যালু কত দূর পর্যন্ত যাবে সেইটা, তারপরে কিভাবে যাবে, তাই না? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হতে পারে, বা এটাকে আপডেটও বলা হয়। তারপরে কি আমরা ইকো করতে পারি? ইকো আই, সবগুলো চলে আসছে। এই যে 0 থেকে দেওয়া আছে, এই জন্য 49 থেকে আসছে। এখানে যদি আমি এই দিকে দিকে করতে চাই, তাহলে কি করতে হবে? একটা ব্রেক দিতে হবে। মানে 0-র পরে একটা ব্রেক দিলেই তো 1টা নিচে নেমে আসবে, 1-এর পর ব্রেক দিলে তো নিচে নেমে আসবে, তাই না? তাহলে প্রিন্ট করতেছে কে? আই করতেছে, ইকোর মাধ্যমে। তাহলে এখানে যদি আমি একটা কনক্রিট করে দেই বিআর, তাহলে সে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো যদি আমি, এই ভ্যালুগুলো আমি সেট করতে চাচ্ছি সিলেক্ট অ্যান্ড অপশনের ভিতরে, মানে স্যার, আমরা লাইক কিভাবে দেখেন, আমরা সিলেক্ট ইউজ করেছি না? সিলেক্ট অপশন, এখানে আমরা 1 2 এইভাবে আমরা 100 পর্যন্ত দিতে চাইলে অনেক কষ্ট করে দিতে হতো না? এই যে আসছে। এখন আমরা যে কোনো সময় এটা করে দিতে পারবো। কিভাবে দেখেন, একটা অপশনকে নিলাম, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, সিলেক্টটা থাকবে, এখানে পেস্ট করে দিলাম, রাখলাম। এই প্রোগ্রামটুকু কপি করব, আচ্ছা কাট করে নিয়ে এসে ওখানে লাগতেছে না মনে করেন, জাস্ট দেখানোর জন্য, আরো ডিটেলসে বলবো, সমস্যা নাই। হ্যাঁ, ওয়েট, এখানেও পিএসপি শুরু করতে হবে। ইকো আমি কার মধ্যে আছে? এর ভিতরে আছে না? এর ভ্যালুটা আমরা কোথায় দেখাবো? এক্স্যাক্টলি এইখানে আর এখানে দেখাবো, ঠিক কিনা? আচ্ছা, ডাইরেক্ট আমি যদি এইটাকে কাট করে ইকোর ভিতরে দেই, ইকো, তারপরে সিঙ্গেল ইনভাইটেড কমা দেব। সিঙ্গেল ইনভাইটেড কমা কখন দেব, ডাবল ইনভাইটেড কমা কখন দেব, এটা ভালো করে মাথায় রাখেন। কারণ ডাবলের ভিতরে ডাবল ইনভাইটেড কমা বা সিঙ্গেলের ভিতরে সিঙ্গেল ইনভাইটেড কমা গেলে ইরর দেখাবে, রেজাল্ট আসবে না। যদি আমার সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে আবার কোনো কমা দেওয়ার প্রয়োজন, ইনভাইটেড কমা দেওয়ার প্রয়োজন হয়, যেমন এখানে সিঙ্গেল ইনভাইটেড কমা দিছি, বা আমরা তো নর্মাল ডাবল ইনভাইটেড কমা দিচ্ছি, তাই না? দিয়ে যদি আমি এটা পেস্ট করি, দেখেন ডাবল ইনভাইটেড কমার ভিতরে আবার ডাবল ইনভাইটেড কমা হয়ে গেছে, তাই না? তাহলে এটা ইরর দেখাবে। অবশ্যই মনে রাখতে হবে, ডাবল ইনভাইটেড কমার মধ্যে যদি আবার ডাবল ইনভাইটেড কমা দিতে হয়, তখন অবশ্যই সেগুলোকে সিঙ্গেল ইনভাইটেড কমা করে দেব, সিঙ্গেল ইনভাইটেড কমা করে দিয়ে 1 দিব, অথবা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে ডাবল ইনভাইটেড কমা দেব। বুঝতে পারছেন? তাহলে ইকো করলাম এইটা, আমি এই আইটাকেও কি করব, ইকো করব। তাহলে এখানে কি করব, কনক্রিট করে দেব। এইটা শেষ করে দিলাম, প্লাস
তারপরে কাকে দিব, আই নামে ভেরিয়েবলটাকে দিব, তারপরে এখানে প্লাস এইটা দেব। এতটুকু কি বুঝতে পারছি? না স্যার এটা একটু পেঁচা গেছে বুঝছি নাই? আচ্ছা আমি দেখাচ্ছি। wait। কোলনের মধ্যে প্লাস আমি আগে রেজাল্টটা দেখাই। কন্ট্রোল সেভ রিলোড কোথায়? আমাদের মধ্যে সিঙ্গেল হয়ে গেছে একটা স্যার, যে অপশন ভ্যালুর মধ্যে অপশন ভ্যালুর মধ্যে না, হ্যাঁ, যে আমাদের মধ্যে সিঙ্গেল হয়েছে। স্যার ভ্যালুর পরে সমান চিহ্নের পরে ভ্যালুর পরে একটা সমান সমানের পরে স্যার একটা সিঙ্গেল ইনভার্টেড কমা, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ। এটা স্যার ঠিকই আছে, ওটা পাশে ঠিকই আছে। এই যে মধ্যে আচ্ছা 1 মিনিট। হ্যাঁ এটা এখন ঠিক আছে। আমার তাও ঠিক আসলে আমরা প্রিন্টে দেখি না স্যার, আমরা ভ্যালু স্যার প্রিন্টের মান দেখি। প্রিন্টের মান দেই নাই মানে? ওই যে এখন দিছি না এখন এইটা হচ্ছে এই স্ট্রিং, ঠিক আছে? এইটা হচ্ছে এই স্ট্রিং, মাঝখানে এটাকে ক্লোজ করার জন্য এটা হলো ভ্যালু হিসেবে। স্যার আমরা পাস্ট ফলো করে ওইখানে তো স্যার Okay. PHP যে শেষ করতে পারি। আমি এইভাবে, হ্যাঁ ওইটা তো আরেকটা সিস্টেম, ওইটা তো দেখায়নি। 1 মিনিট। এটা কাট করি, ইকো সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে আমি পেস্ট করে দিই। এটা আমার একটা স্ট্রিং, তাই না? আমি যখন দুইটা স্ট্রিং যোগ করি তখন কিভাবে করতে হয়? এই যে মাজিদ, এটা একটা স্ট্রিং, এর সাথে আমি আরেকটা স্ট্রিং যোগ করতে চাচ্ছি বা একটা ভেরিয়েবল যোগ করতে চাচ্ছি, তাহলে কনক্রিট করতে হবে না? ডট ডি মনে করেন ডি, তারপরে আবার একটা স্ট্রিং যোগ করতে চাচ্ছি লাস্টে, তাই না? তাহলে এইটা একটা স্ট্রিং টোটাল, এইটা একটা স্ট্রিং, মাঝখানে কি ভেরিয়েবল। এই সিস্টেম ওখানেও কাজ করতে হবে। এইটা একটা স্ট্রিং টোটালি, তাহলে এখানে একটা ভেরিয়েবল হবে, তাই না? তাহলে এই স্ট্রিংটাকে বাদ দিলাম, তাহলে এটা একটা স্ট্রিং, এর সাথে একটা ভেরিয়েবল যোগ করব, তাহলে কি প্লাস, স্যার প্লাস ডট না স্যার কি ও সরি ডট দিতে হবে, এটাই তো বলেছিল। আই হয়েছে, এটা আবার সিঙ্গেল কোটেশন হলো, তাই হয় নাই? হ্যাঁ এখন ঠিক আছে। আবার এইখানেও ভ্যালুটা দেখাতে হচ্ছে, তাহলে এখানে ডাবল ডট দিলাম, এখানে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা, এখানে একটা সিঙ্গেল ইনভার্টেড, এখানে একটা আই। এবার ঠিক আছে স্যার ডাবল সিঙ্গেল ইনভার্টেড কমা হয়ে গেছে সব ডাবলের মধ্যে সিঙ্গেল হয়ে গেছে। এইটা তো এইটার কি বলে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন, এটা ও হ্যাঁ, স্যার যেখানে স্যার আপনি ভ্যালুটা শো করতেছে ওইখানে আমরা সিঙ্গেল করছি। এবার আসছে। এইখানে তো ঠিক আছে, এই যে এটা একটা সিঙ্গেল, হ্যাঁ এই ডাবল ইনভার্টেড কমা তো এই যে এইটার জন্য ভ্যালুর ভিতরে। যাই হোক, এইভাবে আমরা দেখেন অপশনে শো করাতে পারছি, বাট স্যার এই লাইনটা আরেকবার একটু বোঝান অপশন। আচ্ছা এখন বাদ দিয়ে উপরে চালান। সেটা ফাংশন ধরে একটু মানে ফাংশনটা জাস্ট এখানে কল করব, কাজটা হবে আরেক জায়গায়। হবে ওয়েট করুন। তাহলে ফর দিয়ে যদি আমরা বের করতে চাই কোথায় থেকে শুরু হচ্ছে, কোথায় পর্যন্ত যাবে এবং কিভাবে যাবে, তার ভিতরে আমরা কি করি, ইকো আই। এটা তো বুঝতে পারছি, তাই না? এইটার আগে মনে করেন আমি লিখতে যাচ্ছি রেজাল্ট ইজ, এই কথাটা, তাহলে রেজাল্ট ইজ কথাটা কি, স্ট্রিং,
ওকে, আমি স্ট্রিং সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যেও লিখতে পারি, ডাবল ইনভাইটেড কমার মধ্যেও লিখতে পারি, বাট এখানে ডট দিতে হবে, কনক্যাট করতে হবে। আর এখানে আমি লিখতে পারি রেজাল্ট ইজ ইকুয়াল, লিখতে পারি না? জি স্যার। এরপরে আমি আরেকটা স্ট্রিং যোগ করতে চাচ্ছি, তাহলে এখানে ডট দিব, আবার সিঙ্গেল ইনভাইটেড কমা দিব, আর এখানে কি লিখবো, যে স্ট্রিংটা আমি দিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। এটাতে কোনো প্রবলেম? জি স্যার। সেম থিং ওখানেও দেখেন চলে আসছে। এই প্রোগ্রামটাই যদি আমরা while দিয়ে করতে চাই, এটার সিনট্যাক্সটা কি ছিল? ফর স্টার্ট ভ্যালু অর ইনিশিয়ালাইজেশন ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, তারপরে কি ছিল? কন্ডিশন বা ইন ভ্যালু, তারপরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এটা ছিল না? এবং এর পরে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের ভিতরে কি ছিল? স্টেটমেন্ট, এটা ছিল, বা স্টেটমেন্টস যেটাই হোক, এটা ছিল। সবসময় আমরা ফলো করব কি? সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি এই অনুযায়ী আমাকে প্রোগ্রাম লিখতে হবে। স্টার্ট ভ্যালু ছিল দেখে আমি কি এখানে স্টার্ট করছি, কন্ডিশন ছিল দেখে এখানে কন্ডিশন দিছি, তারপর এখানে ইনক্রিমেন্ট দিছি। কখনো কিন্তু এইটা এখানে দেই নাই, এটা পরে দেই নাই, দিলে কাজ করবে না। করবে কাজ? কাজ করবে না, কারণ এটা হচ্ছে এইভাবেই তৈরি করা। যখন তৈরি করছে তখন আমাদেরকে বলে দিছে আপনি যদি ফর কখনো ইউজ করতে চান এইভাবেই ইউজ করতে হবে। তাহলে আমরা যদি একটু ফলো করি while এর সিনট্যাক্সটা কি, তাহলে while এর হচ্ছে স্টার্ট ভ্যালু সেমিকলন, তারপরে while লিখতে হবে, দেন ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কন্ডিশন, তারপরে থাকবে ব্র্যাকেট, তারপরে থাকবে স্টেটমেন্ট, তারপরে থাকবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এটা উপরে নিচে থাকতে পারে, নো প্রবলেম। এই অবস্থা কি কি আছে? এটার ছিল স্টার্ট, ইন, ইনক্রিমেন্ট, স্টেটমেন্ট, চারটা জিনিস ছিল এখানে, 1 2 3 4। তাহলে সেম প্রোগ্রামটা করতে পারবো না? সিম্পল, ওই আগের মতোই বিষয়গুলো এখানে আনতে হবে। এখানে আমি এটা কাট করলাম, এখানে বসাই দিলাম, এইটা আনলাম, এখানে বসাই দিলাম, এইটা আনলাম, এখানে বসাই দিলাম। এন্ড স্টেটমেন্ট মানে ইকো। কন্ট্রোল সেভ, সেম রেজাল্ট। ফর লুপই ভালো না? আছে কাজ আছে, বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। আমরা ফর দিয়ে যত প্রোগ্রাম করছি সব প্রোগ্রাম এখানে এটা দিয়ে এক্সিকিউট করা বা তৈরি করা যাবে। বুঝতে পারছেন? যে প্রোগ্রামগুলো আমরা টেস্ট করছি এটা দিয়ে করা যাবে। পারবেন তো নাকি? করতে পারবেন? জি স্যার। করতে দিব না, সময় নাই, আরো কিছু শিখি। তবে দেখতেছেনই তো সেম জিনিসটাই, তাই না? মৌলিক জিনিস সব। শুধু সিনট্যাক্স। আমরা ডু হোয়াইলটা একটু দেখি। ডু হোয়াইল এর সিনট্যাক্সটা হচ্ছে সেম, একটু চেঞ্জ। স্টার্ট ভ্যালু ডু, তারপরে স্টেটমেন্টস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপরে কন্ডিশন, while এর ভিতরে কন্ডিশন। ঠিক আছে? সেম এখানেও চারটি বিষয়, 1
2 3 4 স্যার স্টার্ট ভ্যালুটা কি আমরা 2 এর মধ্যে রাখতে পারতাম না? 2 এর ভিতরে এখানে কোনো ব্র্যাকেট প্রোভাইড করা না, এখানে এখানে এইটা না 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 স্টার্ট ভ্যালুটা স্টার্ট ভ্যালু এখানে রাখতে চাচ্ছেন, ভিতরে হ্যাঁ। না কেমনে হবে? এটা সিনট্যাক্স, এটা আপনি রাখবেন কিভাবে? স্ট্রাকচার আছে না হুম স্যার প্রতিবার স্যার যদি স্টার্ট ভ্যালু লিখে দেয় স্যার প্রতিবার সেম ভ্যালু রিটার্ন করবে স্যার তাহলে এরকম কাজ আসল কাজ হবে না, আসল কাজ তো হবে না, কারণ 1 নিয়ে ঢুকলো টোটাল পরিষ্কার করে যদি আবার 1 নিয়ে স্টার্ট তো করতে হবে। এটা দিয়েও যদি প্রোগ্রাম করতে চান সেম জিনিসগুলোই। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, সেম জিনিস ঠিক আছে, আমি কপি করি আগে, এটাতে প্রিন্ট করে দেখি হয় কিনা। এটা কমেন্ট করলাম, দেখেন একই হয়েছে না? কত পর্যন্ত? 49, ওইটা দিয়ে 49, ঠিক আছে। এখন হোয়াইল ফর ডু হোয়াইল কেন সেম কাজই করতেছে? স্যার এদের মধ্যে ফার্স্টটা ভয়েল না স্যার? হ্যাঁ এদের মধ্যে ফার্স্টটা ভয়েল না? হুম আর ওর এখানে- ডুয়াইল না স্যার? এখানে হচ্ছে দেখেন এর মান কত? 0 0 নেওয়ার পরে কি করতেছে? হোয়াইলের ভিতরে যা চেক করতেছে যে এই মানটা নিলাম সেটা কি বৈধ, মানে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে তার কি ছোট? যদি ছোট না হয় তাহলে তো এর ভিতরে অ্যাক্সেস করতে দিব না, তাই না? সে কি করবে? এটা নিয়ে এখানে চেক করবে, দেন এর ভিতরে ঢুকবে। যদি এখানে থাকতো 0, সরি এখানে যদি থাকতো 1, কি প্রিন্ট করবে বলেন তো? শুধু 0 কি প্রিন্ট করবে? কিছু প্রিন্ট করবে? কিছু প্রিন্ট করবে? না স্যার না স্যার 0 করছে 0 প্রিন্ট করছে। আর এখানে যদি 0 দেই তাহলে কত? কিছু নাই। তার মানে কি চেক করে পাচ্ছে না, ঢুকতেই দেয়নি একে। জিরো দিলাম, এখানেও 0 দেই, একটা 0 দেখছেন প্রিন্ট করছে একটা। কেন হচ্ছে? যে এখানে ভ্যালুটা নিয়ে এখানে চেক করতেছে, আর এখানে আগে যদি পারমিশন পায় দেন সে কি করতেছে? ইগো করতেছে, ইগো করে এক বৃদ্ধি করতেছে, বৃদ্ধি করে আবার এখানে যাচ্ছে। বাট এখানে কি করতেছে? এক নিয়ে স্টার্ট করে ডু মানে করো, কি করবে এখানে? এই যে এটা প্রিন্ট করো, করার পরে এখানে এক বৃদ্ধি করছে, তারপরে কিন্তু আসতেছে, বৃদ্ধি করার পরে আসলো, আসে দেখতেছে কি না আমি যেটা বৃদ্ধি করছি সেটা অনেক বড় হয়ে গেছে, সে এখান থেকে ক্লোজ করে দেবে, আর যাবে না। তার মানে এটা আগে ডু হোয়াইল এবং ফর আগে পরীক্ষা নিবে, তারপরে কি অ্যাডমিশন। বাট এইখানে আগে অ্যাডমিশন নাও, পরীক্ষা পরে দেখা যাবে। মানে ও একবার প্রক্সি সিস্টেম এক্সিকিউট করবে তারপর হ্যাঁ, টেস্ট করবে আগে প্রাইভেট ইউনিভার্সিটি আর এগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট ইউনিভার্সিটি। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এগুলোতে সেম প্রোগ্রাম করা যাবে। এই ডু দিয়ে কি হয়? এই যে আমরা মোবাইলে বা যে কোনো মানে ওয়েবসাইটেও দেখি অনেক সময় ম্যাক্সিমাম টাইম যে 5 টাইমস অর 6 টাইমস পর আর পাসওয়ার্ড নেয় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে দেয়। এই যে একটা নির্দিষ্ট সময়ের উপর ডিপেন্ড করে কয়বার ট্রাই করতেছে, এই ট্রাইটা ডু হোয়াইল দিয়ে করা হয় খুব ফ্লেক্সিবল মতো, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো ডু হোয়াইল। সবাই তো ক্লিয়ার? বোঝার কথা, কারণ আমরা ফর বুঝি মানেই সব বুঝি। আরে বুঝি তো, জি বুঝি আরে, জোর নাই কথা। জি স্যার অ্যারে ঘোষণা করতাম কিভাবে? একটা ব্র্যাকেট ইকুয়াল, তারপরে অ্যারে তারপরে কি এখানে ডাইরেক্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম, এটাও হবে সমস্যা নাই। আবার স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যারে, এটা লিখে থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে
আপনি এখন ডিক্লেয়ার করে দেন এখানে কি কি ভ্যালু রাখতে চাচ্ছেন। মাজিদ, আচ্ছা 10 স্ট্রিং ভ্যালুগুলোই নেই। এই কয়টা ভ্যালু রাখলাম। তাহলে এর ভিতরে এখন এতগুলো ভ্যালু আছে। আপনাদের পুশ পপ করাইছিলাম, এখানেও পুশ পপ করার জন্য করা যায়। তো আমরা এইটাকে অ্যারে নিয়ে বা হচ্ছে ফয়েল দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে পারি এই ভ্যালুগুলোকে। আমরা অ্যারে নেওয়ার পরে যদি কনসোল লগ করতাম, এরকম লিখতাম কনসোল ডট লগ লিখে দিলে চলে আসতো, মনে আছে? সব দেখাইতো, বাট পিএসপিতে দেখাবে না। যেমন ইকো করেন, ইন্ডেক্স দেবে কোথায়? একটা এরর দিবে। এখন আমি ইকো করলাম অ্যারে টু স্ট্রিং কনভারসেশন ইন এত নাম্বার লাইনে অ্যারে, বলতেছে যে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা একটি অ্যারে, আর অ্যারে দেখতে হলে অবশ্যই এর ইন্ডেক্স নাম্বার প্রয়োজন। তখন আমাকে এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে আমি কোনটা দেখতে যাচ্ছি। এখন দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে পিএসপি হচ্ছে নর্মাল ভাবে এর সব ভ্যালুগুলো দেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বুঝি না, স্টার দিলে ওইটা দেখা যাবে, নর্মাল এই ভেরিয়েবলটার মাধ্যমে দেখতে পাচ্ছি না। আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টে কনসোল লগ বা ডকুমেন্ট রাইট করলে কি সব ভ্যালুগুলো দেখা যাচ্ছিল। এখন এখানে অ্যারেটাকে ক্লিয়ার দেখতে চাইলে দুইটা আরো মেথড ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে var dump। var dump একটা মেথড, এইখানে আমি যা দিব সেটাকে চুলচেরা বিশ্লেষণ করবে। এটা কি, এর লেন্থ কত, এর ভিতরে কি আছে, এর ভিতরে যে ভ্যালুগুলো সেগুলোর টাইপ কি, তার ভিতরে কয়টা ক্যারেক্টার আছে, এভরিথিং ব্রিফ করবে। দেখেন দেখেন এটা একটা অ্যারে, এর ভিতরে 4টি অ্যারে আছে। 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা স্ট্রিং, তার ভিতরে 2টা ক্যারেক্টার আছে, সেটা হলো 10 মানে 10। আবার 1 নাম্বার ইন্ডেক্সে স্ট্রিং আছে, এর মানও দুইটা হচ্ছে 20। দেখছেন সব চুলচেরা বিশ্লেষণ করে দিচ্ছে। এই var dump-টা আমাদের প্রয়োজন কখন, যখন আমরা ইউজারের কাছ থেকে ফর্মের মাধ্যমে কোনো ডেটা নিব, সেই ডেটাটা ডাটাবেজে পাঠাবো। আনফরচুনেটলি ডাটাবেজে যাচ্ছে না, কোথায় একটা ইরর দিচ্ছে, ইররটাও বুঝতেছি না। তখন আমাকে করতে হবে কি, var dump করতে হবে। তখন দেখাবে এখানে যে নেম ফিল্ডস তার ভ্যালু এত, তারপরে হচ্ছে যে ফিল্ডগুলো থাকবে সব ফিল্ড দেখাচ্ছে তার ভ্যালু। ওখানে যদি কোনো ফিল্ডের ভ্যালু আসে নাই, যার কারণে ইরর দেখাচ্ছে, সেটা ওখানে দেখা যাবে যে না এই ফিল্ডের ভ্যালু আসে না। ঠিক আছে, var dump করে আমরা অ্যাকচুয়ালি দেখব যে এই ডাটাগুলো কি পাচ্ছে, আমি যেটা দিচ্ছি বা দিতে চাচ্ছি সেটা পাচ্ছে কিনা। আরেকটা আছে কি প্রিন্ট আর, এটাও ডিটেলস, কিন্তু এটা খুব কম। শুধু এর মধ্যে কয়টা অ্যারে আছে, লেন্থ কত অ্যারে, ও লেন্থও দেখায় নাই। অ্যারে 0 নম্বরে 10, 1 নম্বরে 20, 2 নম্বরে 30, 3 নম্বরে 50। এই জিনিসগুলো আমাদের কাজের মধ্যে লাগবে যখন আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব। ঠিক আছে, এখানে মনে রাখেন এটা var dump যে কাজ, var ডাম্পের যে কাজ, ল্যারাভেলে আছে কি ডিডি। ঠিক আছে, তাহলে আমরা var dump দিয়ে একটা ভেরিয়েবলের এটা কোন টাইপ কি ধরনের
এর ভিতরে কি আছে, সেগুলোর টাইপ কি, সেগুলোর ভ্যালুগুলো কি কি, এভরিথিং ডিটেলসে বর্ণনা করে। তাহলে এটা একটা ভেরিয়েবল। আরেকটি লুপ আছে, সেটি হচ্ছে ফর ইচ। কি বললাম? var underscore dump, dump, প্রিন্টার। আচ্ছা, স্পেশাল আরেকটা লুপ আছে, সেটার নাম হচ্ছে ফর ইচ। ফর ইচ মূলত অনলি অ্যারে নিয়ে কাজ করে। যেহেতু ডাটাবেজে অ্যারে আকারে ডাটাবেজে ডাটা যায়, আবার আসেও কি অ্যারে আকারে ডাটা। টেবিলের তো কাজ। তো হচ্ছে এই অ্যারে নিয়ে কাজ করার জন্য স্পেশাল একটা লুপি আছে ফর ইচ। ফর ইচের স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা একটু খেয়াল করি। ফর ইচ ব্র্যাকেট কি অ্যাজ ভ্যালু, তারপরে ব্র্যাকেট, এখানে আপনি কি স্টেটমেন্ট কি অ্যাজ ভ্যালু, এটা তার ফরম্যাট বা সিনট্যাক্স। কি মানে হচ্ছে কোথায় থেকে আমি ভ্যালুগুলো দেখাতে চাচ্ছি, কোন অ্যারে থেকে, মানে এখানে অ্যারেটা বসবে, কোন অ্যারে থেকে ভ্যালুগুলো আমি নিতে চাচ্ছি। যেমন এ থেকে আমি ভ্যালুগুলো নিতে চাচ্ছি, তাহলে এখানে কি বসবে, এ বসবে। অ্যাজ ভেরিয়েবল, আমি কার মধ্যে এই ভ্যালুগুলো সঞ্চয় করতে চাচ্ছি। যেমন এখানে এর ভিতরে অ্যারে আকারে ডাটাগুলো আছে, তাই না? বাট অ্যারে আকারে ডাটাগুলো থাকবে না, এই ভ্যালু এই এর ভিতরের ডাটাগুলো কি 10, 20, 30, 50, শুধু এই ডাটাগুলো অনলি আমরা সঞ্চয় করতে চাচ্ছি, মনে করেন বি নামে একটা ভেরিয়েবলে। তাহলে এই অ্যারের ভিতরে যত ভ্যালু, ইন্ডেক্স না, ইন্ডেক্স ছাড়া, সে ভ্যালুগুলো কই গেল ভি ভ্যালু ভেরিয়েবলের ভিতরে। এখন আমি যদি ইকো করি, ইকো বি, এখন আপনাকে ভ্যালুগুলো দেখাবো। দেখেন 10, 20, 30, 50। ট্রান্সফার করে শুরু। হ্যাঁ, এটা অ্যারের ভিতরের ডেটাগুলোকে, অনলি ভ্যালুগুলোকে কি করে ট্রান্সফার, নট ইন্ডেক্স নাম্বার সহ। ঠিক আছে, এই 0 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার সহ পাঠাচ্ছে না, জাস্ট এর ভ্যালুগুলো পাঠাচ্ছে। ক্লিয়ার? আলটিমেটলি দিস ভ্যালু হিসেবে ভ্যালু হিসেবে যাচ্ছে না, ভ্যালু ইন্ডেক্স অনুযায়ী যাচ্ছে না, ইন্টিজারে ইন্ডেক্স অনুযায়ী পাস হচ্ছে না। না, এখানে ইন্ডেক্স অনুযায়ী পাস হচ্ছে না, এখানে শুধু ভ্যালুগুলোর ভিতরের ভ্যালুগুলো। ইন্ডেক্স অনুযায়ী যদি পাস হতোই, তাহলে এখানে বলতো যে আপনি কোন ইন্ডেক্সের ভ্যালু দেখাতে চাচ্ছেন। ও ডাইরেক্ট সবটা একদম হ্যাঁ, কন্টিনিউ করে দিছে। অবশ্যই। আবার এটা যদি ফর বা ডু হোয়াইল বা হোয়াইল দিয়ে করতাম, তাহলে কিন্তু সব কি দিত, ইন্ডেক্স সহকারেই পাস করত। কিন্তু ফর ইচ ইন্ডেক্স সহকারে পাস করে না। দেখেন, আমি তো বললাম এখানে যদি ফর ইচ পাস করতোই, আর ইন্ডেক্স সহকারে পাস করতো, তাহলে এখানে আপনার লেখা দেখাতো, একটা ওয়ার্নিং দেখাতো বা একটা ইরর দেখাতো যে এটা অ্যারে, এটাকে অবশ্যই দেখতে হলে ইন্ডেক্স নাম্বার দেখতে হবে। যেমন আমি যদি এই অ্যারেটাকে কি করি, ইকো করি, ইকো করি যে এর ভিতরে যেগুলো আছে সেগুলো আমি দেখব। দেখেন এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ কি এটার মধ্যে অ্যারে আছে, মানে ইন্ডেক্স শো আছে, এই জন্য এটা এইভাবে দেখা যাবে না, নর্মাল দেখা যাবে না। আর এ কি করলো, অ্যারের ভিতরে ইন্ডেক্স বাদ দিয়ে যে ভ্যালুগুলো তৈরি আছে, সেই ভ্যালুগুলোকে বি এর মধ্যে রাখলো, আর সেটাকে কি বারবার লুপিং করে নিয়ে আসতেছে। কিভাবে, প্রথমে এ এর ভ্যালুটা কার মধ্যে গেল, বি, বি ততক্ষণ পর্যন্ত থাকবে, কতক্ষণ পর্যন্ত অ্যারের যত মান আছে ততবারই ঘুরবে। যেমন ফার্স্ট টাইমে এর মান ভ্যালুগুলো দেখে সে কি বির মান প্রথমটা ভ্যালু নিবে, নিয়ে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার এখানে যাবে, এইটাকে নিয়ে প্রিন্ট করবে, আবার এখানে যাবে, যাই এই মানটা প্রিন্ট করবে, আবার এখানে যাবে, এই মানটা প্রিন্ট করবে, আবার এখানে যাই দেখবে নাই, তখন সে বের হয়ে যাবে। স্যার এখানে তো আমরা ইকো দিয়ে প্রিন্ট করছি ভ্যালুটা, যেটা মানে এটা যখন এর মধ্যে স্যার যখন আমরা স্যার মানে যদি শো করতে না চাই বাট বি এর মধ্যে ভ্যালুগুলো পাস হবে, তখন কি করব? বি এর মধ্যে ভ্যালু তো আছেই, আমি প্রিন্ট করলাম না। জাস্ট
থাকলো চলে গেছে অলরেডি ভ্যালুগুলো পাস হয়ে গেছে, এখন ইকো করবেন না কি করবেন আপনার ব্যাপার। ইকোটা না দিলে তাহলে ফর যে পরে যদি আমি বিটাকে প্রিন্ট করি তাহলে শুধু এর যে লাস্ট ভ্যালুটা মানে 50 প্রিন্ট করবে না স্যার? কি দেখাইছে দেখেন কি দেখাইছে, এর আগে আমি ডাম্প করার আগে ডাম্প করছিলাম বা ডাম্প করছিলাম এই, ঠিক আছে, এটা কি দেখায় আর এইটা কি দেখায় দেখেন তো, এখানে একটা বিআর দিয়ে নেই, কি হইছে বিআর নাই, দিয়ে স্যার ওইখানে বিআর নিবে না, সরি, ইকো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ এখানে ইকো একটা দিই, ইকো দেখেন একে ইউ করছে কি করছে 14 গোষ্ঠী দেখাইছে, আর এখানে অনলি দেখেন ভ্যালুগুলো এই জাস্ট এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা দেখছেন, তার মানে কি ইনডেক্স পাস করছে, ইনডেক্স পাস করা নাই, বুঝতে পারছেন ব্যাপারটা, বুঝতে পারছেন। এইটা যদি আমরা কি দিয়ে করতাম, ফর দিয়ে করতাম, তাহলে ও অবশ্যই ইনডেক্স চলে আসতো, দেখাবো দেখেন, ফর আই 0 থেকে শুরু হবে, আই যাবে হচ্ছে এ ডট, আমরা জাভাস্ক্রিপ্টে কি দিছিলাম, এ ডট লেন্থ, এখানে লেন্থ না, এখানে কাউন্ট করতে হবে, কাউন্ট নামে একটা ফাংশন আছে, আচ্ছা কাউন্ট নামে এই ফাংশনটা আগে দেখাই, কাউন্ট হচ্ছে একটা ফাংশন বা মেথড, এর কাজ হচ্ছে এই যে এর ভিতরে এর লেন্থ কত সেটা দেখাবে, সিনট্যাক্স জিরো, ওই ইকো করিনি, ইকো দেখেন কয়টা আছে, চারটা, লেন্থ কাউন্ট করে তাহলে লেন্থ কাউন্ট করার জন্য কি কাউন্ট নামে ভেরিয়েবল মেথডটা প্রয়োজন, তাহলে আমি এখানে কাউন্ট দিয়ে এখানে আমি কি বলতে পারি, এ যে এর লেন্থ যত বড় তত পর্যন্ত যাবে, কিভাবে যাবে, এ প্লাস প্লাস, এখানে কি লিখবো, এখানে যদি আমি ইকো করি, ইকো করবো কাকে, আই কে না এ কে, এখন একে আমি কি করব, দেখতে চাচ্ছি এর ভ্যালুগুলো, সব ভ্যালুগুলো, তাহলে এখানে আবার দিতে হবে আই দিতে হবে, কারণ কি প্রথম অবস্থা আয়ের মান কত 0, তাহলে সে এখানে 0 পাবে, তখন এর 0 ভ্যালুটা দেখাবে, আবার যদি 1 বৃদ্ধি করবে 1 হবে, তখন এখানে 1 বসবে, তখন এর মান 1 প্রিন্ট করবে, ঠিক আছে, তার মানে কি এ যে মানটা পাস করতেছে সেটা ইনডেক্স আকারে, কারণ এখানে যদি আমি এ দিয়ে সব মান দেখতে পারতাম তাহলে বুঝতাম সে মান কি শুধু ভ্যালু প্রিন্ট করছে, তার মানে এই যে মানগুলো প্রিন্ট করতেছে অবশ্যই ইনডেক্স সহকারে প্রিন্ট করতেছে, বুঝতে পারছেন তো, ওকে। আমি একটা ফাংশন তৈরি করি, ম্যাজিদের ভিতরে একটা ফাইল নেই, লিখি ফাংশন ডট পিএইচপি, আচ্ছা তার আগে আরেকটা আমি কাজ করি, এটা পরে দেখাচ্ছি, আমাদের কমপ্লিট একটা কাজ নিয়ে আসি, সেই কাজটাকে ভাগ করব, দেখেন
এটা একটা কাজ, তাই না? এই কমপ্লিট কাজটা আমি নিয়ে যাব DA6। আচ্ছা, এর ভিতরে কাজগুলো নিয়ে নাও। এখন যদি এটা প্রিন্ট দেই, PSP নাই, তাই HTML। এগুলো বাইরে আছে, তাই DA6। আচ্ছা, এখানে DA6 দিলাম, ডে বড় হাতের -6। লোকাল হোস্ট স্ল্যাশ day-06 আসছে না? এখন আমি এটাকে ভাগ করব ছোট ছোট অংশে। যেমন মেনুটা এক জায়গায় থাকবে, একটা পেজে থাকবে স্লিপ আউট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? হেডারটা একটা ফাইলের মধ্যে থাকবে, ছোট ছোট করে ভাগ করব। এটা একটা ফাইলের মধ্যে থাকবে, এটা মনে করেন ফুটার, এটা একটা ফাইলের মধ্যে থাকবে। কিভাবে এগুলোকে ভাগ করা যায় একটু দেখেন। সব ফুলে জমে গেছে। কি সিলেকশন বুঝি নাই। স্যার, এই যে এখানে সবগুলো ফোল্ডার জমে গেছে, প্রতিদিন জমাতে জমাতে। মানে নোট করে আছে। ওকে, দেখেন এটা একটা কাজ, ঠিক আছে? এগুলো আমরা ছোট ছোট ফাইলে আমরা ডিফারেন্স করে রাখতে পারি, যাতে করে আমাদের কোনো একটা প্রবলেম হলে সেই ফোল্ডারে যাই ফাইন্ড আউট করে কি করতে পারি, সেটাকে সংশোধন করতে পারি। আরেকটা সুবিধা কি, এই মেনু, মনে করেন এই মেনু 10টা পেজে প্রয়োজন, ঠিক আছে? 10টা পেজে প্রয়োজন, আমার 10টা পেজ ক্রিয়েট করা আছে, সেই 10টা পেজে এই মেনুটাই দরকার, এই স্টাইলে দরকার। সেম আপনি শুধু ইনক্লুড মানে একটা লাইন লিখে 10টা পেজেতে এটাকে অ্যাড করতে পারবেন। এটার ফ্যাসিলিটিস কিভাবে আমরা করব একটু দেখেন। আমি এই ডে6 এর ভিতরে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার নাম দিব হচ্ছে ইনক্লুডস। স্যার 10 মিনিটের জন্য একটা ব্রেক দিন। সময় নাই তো, কি ব্রেক দিব? 5 মিনিট লাগবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই একটা ওয়েবসাইটকে বিভিন্ন খণ্ডে ভাগ করা, যেন অন্য পেজে যে কোনো খণ্ড নিয়ে গেলে আমি ওই কাজটা পাই, এই জন্য, ঠিক আছে? তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ইনক্লুডস নামে। ইনক্লুডস নামে ফোল্ডার তৈরি করছি, এই যে ইনক্লুডস নামে ফোল্ডার তৈরি করছি। এখানে আমরা কতগুলো পেজ তৈরি করব। কি কি পেজ হতে পারে? মনে করেন মেনুর জন্য, ঠিক আছে, nav.php, header.php আর footer.php, ঠিক আছে? ফুটার এটা না, ফুটারের জন্য এক্সট্রা করে রাখবো। আচ্ছা, হেড কি কি নিব দেখেন, একটু ভালো করে দেখেন। একটা head.php, ad.php, কেন পরে দেখাচ্ছি। সেভ।
তারপরে হচ্ছে nav.php, তারপরে header.php, তারপরে না সার্ভিস এগুলোর জন্য করবো না, করলে করতে পারবেন footer.php। ওকে, এই চারটা আমি এগুলোর মধ্যে কাজ রাখবো। কি কাজ রাখবো দেখেন, head.php, এটার মধ্যে আমি রাখতে চাচ্ছি এই হেড, টোটাল হেডটাকে কাট করব, কাট করে এখানে পেস্ট করব, এর কাজ শেষ। এখন কোন লিংকের প্রয়োজন হলে আমার এখানে মনে করেন আর 20টা পেজ আছে ইন্ডেক্সের মতো, তাহলে 20টাতে এতগুলো লিংক থাকতো, তাই না? তাহলে কোনো একটাতে প্রবলেম হয়ে গেলে আসলে কোন পেজে যায় লিংকগুলো খুঁজবেন, প্রবলেম হয়ে যেত। আমার একটা হেড তৈরি করা থাকলো, এটা 1000 পেজের দেখার বিষয় না। কোনো লিংকের প্রবলেম হলে আমরা কোথায় আসবো? head.php। ওকে, তারপরে ন্যাভের মধ্যে আমরা ন্যাভের অংশটুকু রাখবো কোথায় থেকে? বডি থেকে ন্যাভ কত দূর? এইটুকু পর্যন্ত, তাই না? কাট করব, স্যার বডি চলে গেলে নিচের অংশ সমস্যা নেই, সব আসবে। এই যে দিয়ে দিলাম এখানে বডি, এটা ন্যাভ। এখন ন্যাভের কোনো আইটেম বাড়াতে হবে, কোনো লিংক এডিট করতে হবে, আমরা কোথায় আসবো? ন্যাভে আসবো। এখন যতগুলো পেজে ন্যাভ লাগবে শুধু একটা লাইন লিখে দিলে হয়ে যাচ্ছে। কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কোথায় দিব? হেডার মধ্যে থাকবে কি? এই হেডারটা থাকবে, কাট করলাম আমি, header.php এর মধ্যে দিয়ে দিলাম। ফুটারের মধ্যে শুধু আমরা এইটুকু রাখবো। ওকে, কাট ফুটার, সেভ। এখন ইন্ডেক্সটাকে রান করেন, কি অবস্থা? ওইখানেই তো না, এই দেখেন এই অবস্থা হয়ে গেছে। এখন আমরা কি নিয়ে আসবো? কি নিয়ে আসবো? ফার্স্ট আমাদের লিংক লাগবে, মানে হেডার লাগবে, তাই না? আগে হেডার লাগবে না, হেডারের মধ্যে সব লিংক আছে, তাহলে লিখতে হবে পিএসপি দিয়ে যেহেতু আনবো, এই জন্য পিএসপি শুরু এন্ড শেষ করতে হবে। পিএসপি শুরু শেষ করলাম, এর ভিতরে বলবো কাকে আনবো, কাকে আনবো? হেডারকে আনবো, হেডকে আনবো। তাহলে লিখতে হবে include লেখাটা অন্য সাদা হয়েছে, কেটে দিয়ে ওপেন করি, HTML আছে এই জন্য। ঠিক আছে, এটাকে তাহলে চেঞ্জ করে নিই, এটা PHP হবে, অবশ্যই PHP রাখতে হবে। এই যে রং বদলাইছে। এই ইনক্লুডের মধ্যে আগে বলতে হবে আমি কাকে অ্যাড, আমি কাকে নিতে যাচ্ছি? হেডকে নিতে যাচ্ছি। হেড কার ভিতরে আছে? ইনক্লুডস নামে ফোল্ডারের ভিতরে আছে। লিখতে হবে includes head.php। হেডার ছিল না, হেড। এখন রিলোড দেন, এই যে স্টাইলগুলো আসছে, তাই না? কিন্তু ন্যাভ আসে না। ন্যাভ কার মধ্যে ছিল? ন্যাভ। তাহলে আরেকটা নেন, এখানে বলেন nav.php, ন্যাভ আসছে। এখন হেডার আনবো, হেডার কার মধ্যে ছিল? header.php আসছে। এখন ফুটারের কন্টেন্টগুলো যদি থাকতো তাহলে ফুটারটাকেও আনতে হবে, কারণ ফুটারের মধ্যে যে কুইরি আছে, তাই না? জাভাস্ক্রিপ্ট আছে। তাহলে আমরা নিচে কি লিখবো? এখানে অবশ্যই লিখবো PHP ফুটার, যেহেতু ফুটার তো নিচেই আছে, নিচের অংশটা লিখলাম না। দেখেন
প্রথমে দেখেন আমি কাকে নিয়ে গেছিলাম, প্রথমে হেড কাটছিলাম, তাহলে প্রথমে হেড থাকবে, এগুলো উল্টাপাল্টা করলে হবে না। ও আচ্ছা, আমি এটা যদি এখানে দেই তাহলে হবে না ওটা হয়ে যাবে। হবে না, অর্ডার অনুযায়ী দিতে হবে। আগে হেড নিয়ে গেছিলাম, তারপরে ন্যাপ, তারপরে হেডার। ওকে, আর নিচে ফুটার, আমি যদি এখন ওইখানে ফুটার দেই তাহলে তো হবে না, ফুটার তো উপরে চলে গেল। তাহলে ইনক্লুড includes slash footer dot php. ওকে, এখন আমি মেনুর আইটেম বাড়াবো, কোথায় যাব, ইন্ডেক্সে না, ডাইরেক্ট ন্যাবে যাব। দেখেন অল্প একটু কোড ম্যানেজ করতে সহজ হয়ে যাবে। 10-12% নেট চেঞ্জ করো। আমি একটা নিয়ে নিলাম, এমবারেস। ব্লগ একটা বেরিয়ে গেছে আমি এটা নিয়ে কাজ করব, এখানে কিছু টেক্সট দিব। আমরা কোথায় যাব, হেডারে যাব, এইটুকু। এখন সিএসএস এর ক্ষেত্রেও কি আমি ইনক্লুডেড না। অপশন আছে? কি এটা বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরো কাজ দেখাবো। জি স্যার। ওকে, স্যার ওই ভ্যালিডেশন কি সবই দেখবো অবশ্যই, দাঁড়ান। এটা ক্লিয়ার? তার মানে কি আমরা ইনক্লুড দিয়ে অন্য ফাইলগুলোকে আমাদের এই ফাইলে লিংক করাতে পারতেছি। ওকে, বাদ মাজিদের ভিতর ঢুকি। এটা কোনটা? আমরা যে বডিতে যদি ক্লোজ করি না, আচ্ছা, প্র্যাকটিসের ভিতর ঢুকি। ক্লোজ হয়েছেই তো, আপনি এখানে দেখেন, কন্ট্রোল ইউ দেন, এই দেখেন হেডার আসছে। এইটুকু হেডারের মধ্যে নিয়ে গেছিলাম না, এই যে হেডার আসছে। তারপরে এই যে বডির মধ্যে থেকে এইটুকু ন্যাবের মধ্যে নিয়ে গেছিলাম, আসছে। এরপর থেকে এইটুকু এইটুকু নিয়ে গেছিলাম কোথায়, হেডার সেকশনে। আর এইটুকু কি ছিল, ফুটার সেকশনে। আসছে তো, সমস্যা কি? যদি আলাদা ক্লোজ করবে না, তাহলে আলাদা আলাদা তো বডি করে করবে, তাহলে কি যে মিক্স করবে ওর বডিগুলো কাটে কাটে তারপর সেট করতে হবে। বুঝি নাই আমি। মানে আমরা যেমন আমাদের কোড তো স্যার 5 জন দিচ্ছেন, হুম। এখন মানে আমরা তো 5 জনই ছিলাম। না, আপনাদের ওটা ডিজাইন, এখন ওইটা করা লাগবে না, ওইটা এইভাবেই করতে হবে। ঠিক আছে, ওটা পিএসপি তে করলে হতো। আপনি ফুটার তৈরি করলেন, আপনি আমাদের এটা স্যার জাভাস্ক্রিপ্ট তো হ্যাঁ ডিজাইন, অনলি ডিজাইন, নট পিএসপি। আচ্ছা, এখানেই তাহলে কাজ করি, এর ভিতরেই কাজ করি। আমি এই যে এখানে একটা ফর্ম তৈরি করা আছে, ফর্ম নিয়ে কাজ করব, কাজ বুঝতে পারবেন আশা করি। এই সেকশনটা আমি অন্য জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? বুঝতে পারবেন তো নাকি? ইনক্লুডের মধ্যে আরেকটা ফাইল contact.php, এইটাকে আমরা এখানে আগে অ্যাড করে দেই। ইনক্লুড এটাকে নিয়ে যাই, মানে এখানে কাজ করলে ঝামেলা কম হবে মনে হবে, তাই। ঠিক আছে, ওকে। এই যে আমরা নেম দিতাম না, নেম 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 কি কাজ, নেমের কি কাজ বলতাম। এখন পর্যন্ত আমরা যতটুকু কাজ শিখছি, নেম নিয়ে কোনো কাজ করছি আমরা? ডিজাইনে কোনো কাজ আছে? অনলি ফর পিএসপি। ঠিক আছে, এখন আমাদের জাভাস্ক্রিপ্টে যেমন আইডি গেট এলিমেন্ট বাই আইডি দেখি ওই ভ্যালুটা নিতে পারতাম, এখানে নেম থেকে নিতে হবে।
নেম একটা নাম দিতে হবে। আচ্ছা এটা আমরা দেখে আসি, লোকাল হোস্ট ডে, মনে করেন এখানে নাম, এখানে ইমেল দিব, এখানে কিছু টেক্সট করব, তারপর এখানে ক্লিক করবে, সেটা মনে করেন ডাটাটা কোনো জায়গায় শো করবে। ঠিক আছে, তাহলে নাম দিতে হবে, এটার নাম দিলাম এফ নেম, এটার নেম দিব ইমেল ইমেইল, এটার নাম দিব এসএমএস, মনে করেন এসএমএস, এইটারও নাম দিতে হবে একটা। ঠিক আছে, বাটন, শো এই বাটনের একটা নাম দিব নেম, টাইপ লাগে না কারণ ফর্মের মধ্যেই আছে। ওকে, নাম দিব হচ্ছে সেন্ড। আমরা পিএসপি তে এখান থেকে ক্লিক করব আর একবারে ডাইরেক্ট মেইল যাবে, কিন্তু লোকাল হোস্ট দিয়ে যাবে না। এটা যদি লাইভ হোস্ট থাকতো তাহলে যাইতো। আর আপনাদের মনে হয় আপনাদের নেওয়া উচিত, এখন লাইভ হোস্ট সবার থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নাম দিলাম 1 2 3, এটার নাম দিছি এফ নেম, এটার নাম দিছি এম নেম, এটার নাম দিছি হচ্ছে এসএমএস, এটার নাম দিছি বিটিএন। এখানেই আজকে করি, কালকে ফাংশন দিয়ে অন্য জায়গায় করব নাকি? এখানে করেন স্যার। যে কোনো জায়গায় আমি কোড করতে পারি, তবে আমি এখানে একটু কোড করে দেখি। পিএসপি তে সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বলতে বুঝি আমি এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করছি, এই ভেরিয়েবলটা এই টোটাল যত কোড থাকবে সবগুলোতে যেন অ্যাক্সেস করতে পারি, এটা হচ্ছে কি গ্লোবাল। সুপার গ্লোবাল মানে হচ্ছে আমি যে প্রজেক্টের মধ্যে আছি, এই প্রজেক্টের যদি 1 কোটিটা পেজ থাকে, 1 কোটিটা পেজেতেই ওই ভেরিয়েবল অ্যাক্সেস করা যাবে। দিস ইজ কল সুপার গ্লোবাল ভেরিয়েবল। এরকম সুপার গ্লোবাল ভেরিয়েবল অনেকগুলো আছে, পোস্ট, গেট, সেশন, কুকি, নাম শোনান নাই? জি স্যার। এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ডেটা কি করব, সংরক্ষণ করব দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, একটা হচ্ছে পোস্ট আর একটা গেট। সেশন দিয়ে চেক করব একজন ব্যক্তি লগ ইন করলে সে কতক্ষণ পর্যন্ত থাকবে, স্টে করবে। ঠিক আছে, লগ আউট না করা পর্যন্ত, অথবা আমার পেজটাতে 5 মিনিট যদি না থাকে সে অটোমেটিক কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। তারপরে কুকি দিয়ে কি করতে পারি, অর হাইড ব্রাউজারের কিছু ইনফরমেশন অটোমেটিক ব্রাউজারে সেভ করতে পারি। তো এই এক একটি সুপার গ্লোবাল ভেরিয়েবলের কাজ এক এক রকম। তারপরে রিকোয়েস্ট আছে, সার্ভার আছে, অনেকগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। তো আমরা এই যতগুলো বললাম সবগুলোই দেখতে হবে, এগুলো যদি না জানি তাহলে সফটওয়্যার তৈরি করতে পারবো না। তো এখন ফর্ম থেকে কোনো ভ্যালু যদি আমি নিতে চাই, ফর্ম থেকে ভ্যালু নিতে চাই মানে কি, একজন ইউজার এখানে কিছু দিবে, দিয়ে সাবমিট করবে। এই যে বক্স থেকে এই ভ্যালুগুলো আমি কি করব, ডেটাবেসে রাখবো। মেইন টার্গেট আমার কি, ডেটাবেসে নেওয়া। তাহলে এখান থেকে ভ্যালুগুলো গেট করতে হবে না, নিতে হবে না? তো আমরা এই ভেরিয়েবলের বা এই ফর্মের ডেটাগুলো নেওয়ার জন্য, ধরার জন্য আমরা যে সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করি তার নাম হচ্ছে পোস্ট। এখানে মেথড সেট করতে হবে। কোন মেথডে আমরা ডেটাগুলো সংরক্ষণ করব? পোস্ট মেথডে। পোস্ট মানে হচ্ছে এটা নিচ্ছে। হ্যাঁ, পোস্ট করতেছে তারা, পোস্টের মাধ্যমে আমরা আমাদেরকে পাঠাচ্ছে। ঠিক আছে, তারপরে ডেটাবেস থেকে যখন ডেটাগুলো নেব, ইউজারের ডেটা গেট করে ওঠাবো, এরকম সিস্টেম আছে। বা দুইটা মাধ্যমেই নেওয়া যায়। গেট, হ্যাঁ গেট করে নেওয়া যাবে, কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, প্রপার প্রবলেম হচ্ছে যে পোস্ট মূলত দুইটা নিয়ে নেওয়া যায়। পোস্ট মূলত ফর্ম থেকে ডাটা নেওয়ার জন্য, গেট আপনি ডেটাবেস থেকে ডাটা নেবেন। ফর্ম থেকে যখনই বলবো, যেখানেই বলবো না কেন, যদি আমি মনে করি যে হচ্ছে ডেটাবেস থেকে কোনো ডাটা রিড করব,
তখনও গেট নিব। আর ফর্ম থেকে যে পেজ থেকেই হোক, কোনো ফর্ম থেকে ডাটা আমি নিতে যাচ্ছি, তাহলে অবশ্যই সেটা পোস্ট ইউজ করব। পোস্ট এখানে লিখতে হবে পোস্ট, অবশ্যই ক্যাপিটাল আপার কেস, ঠিক আছে। তাহলে এই ফর্মের যে ডেটাটা আসবে সেটা কোন ভেরিয়েবলের মাধ্যমে আসবে? এটা একটা ভেরিয়েবল নয়, কিন্তু এইটা যদি না দেই তাহলে ওই যে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট কাজ করবে না, ঠিক আছে। তাহলে এই কোন মেথডে ডাটা পাঠাবে? পোস্টের মাধ্যমে ডাটা পাঠাবে। ওকে স্যার আপনি যেহেতু বলছেন এটা একটা ভেরিয়েবল, এখানে কি ডলার সাইনটা দিতে হবে না? না, এটা ভেরিয়েবল না, এটা মেথড। এই মেথডে পাঠাবে আর পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে সেটা ধরবে। আর এখানে যদি এই মেথডটা ইউজ না করি তাহলে পোস্ট ভেরিয়েবল কাজ করবে না। যেমন সেশন নিয়ে কাজ করছেন, সেশন স্টার্ট না করলে সেশন কাজ করবে না, তাই না? আচ্ছা, আমি পিএসপি শুরু করে দেই। পিএসপি এইটা চলে আসবে। দেখতে কেমন? দেখতে হচ্ছে এইরকম। সুপার গ্লোবাল ভেরিয়েবল সবসময় দেখবেন আগে একটা ডলার সাইন, তারপরে আন্ডারস্কোর, তারপরে নেম। এটাই হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এখন এই পোস্ট কাকে নিয়ে কাজ করব, কোন ফিল্ড থেকে ডাটা তুলব, সেটা ডিপেন্ড করে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল অর ডাবল ইনভাইটেড কমার মধ্যে বলে দিতে হবে। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে বলতাম গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে কি আইডিটা আমাদেরকে উল্লেখ করে দিতে হতো, ঠিক আছে। যার ফলে এই কোথায় থেকে গেট করতো, এইখান থেকে যে নাম দিব সেই বক্স থেকে ভ্যালুটা গেট করতো। পোস্ট কি করবে, এখানে আমি যে নামটা দিব সেই নাম অনুযায়ী ওই বক্স থেকে মানটা গেট করবে, ঠিক আছে। বুঝতে পারছি? তার আগে আমরা একটা চেকিং করব যে এই মানগুলো তখন উঠবে, আমি যে মানটা দেখালাম না, এই মানটা উঠতেছে, এই মানটা তখন উঠবে যখন এইখানে ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে তখন এই কাজটা হবে। তো আমাকে চেক করতে হবে বাটনে ক্লিক করছে কিনা, যদি ক্লিক করে তাহলে এই কাজটা হবে, না হলে কাজ হবে না। হ্যাঁ, বাটনে ক্লিক করছে কিনা এটাকে চেক করতে হবে। কিভাবে চেক করব? তাহলে এখানে একটা ইফ দিতে হবে, ঠিক আছে। ইজ সেট মানে কি, দুইটা জিনিস। ইজ সেট যদি হয়, তাই না, এটাকে একসাথে বলা হয় ইজ সেট। তো ইজ সেট এটা একটা ফাংশন। এইখানে এই ইজ সেটের কাজ হচ্ছে ট্রু অর ফলস নির্ণয় করা। বুলিয়ান ট্রু অর ফলস তো জানি নাকি, ট্রু হলে একটা কাজ হবে, ফলস হলে আরেকটা কাজ হবে। তো এখানে ইফ ইজ সেট এর মধ্যে যদি আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট ভেরিয়েবল নাম, বাটনের নাম দিয়েছিলাম কি সেন্ড, মনে আছে? সেন্ড। এখানে বলা হচ্ছে যদি ইজ সেট মানে সেট হয়, কি সেট হয়, এই বাটনে যদি ক্লিক হয় তাহলে সে একটা ট্রু প্রিন্ট করবে। যদি ট্রু হয়, এটার মান যদি ট্রু হয় তাহলে সে এর ভিতরে ঢুকবে, নাহলে ঢুকবে না। তার মানে সহজ ভাষায় বলি যে যদি এটার মানে ক্লিক করে, কোথায়, এই বাটনে যদি ক্লিক করে তাহলে সে এর ভিতরে ঢুকবে, যদি ক্লিক না করে তাহলে এর ভিতরে ঢুকবে না। বুঝতে পারছেন? না, ওইগুলো দিতে হবে না, এই তো নিজেই ট্রু আর ফলস প্রিন্ট করে। তো এই জন্য এখানে ইকুয়াল দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে বলতে পারি ইকো, ওকে, রিলোড দিলাম, ক্লিক করলাম, দেখেন ওকে আসছে, ওকে আসছে। এখন আমি এখানে যা করতে চাইবো সেটাই হবে। যেমন এখানে আমি এই নামগুলো, এই বক্সের যে নামগুলো, সেই বক্সের নামগুলো এখানে প্রিন্ট করব। কিভাবে দেখেন, পোস্ট এফ
নেম, এফ নেম ক্যামেল কিসিং করে লিখতে হবে। আমি ওইভাবেই দিছি যে ওইভাবেই লিখতে হবে অবশ্যই। এটা ক্যাশ সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, মনে রাখেন। SMS এগুলোর সামনে যদি আমি ইকো দেই, ইকো এবং এই সাইডে একটা করে বিআর দিই, বিআর ক্লোজিং টাইম আছে ইয়ার ক্লোজিং ট্যাগ অন লিখতে হবে। কন্ট্রোল এস সেভ। এখন দেখেন সেন্ড এখানে আসছে, ঠিক আছে। এখন যদি এই ভ্যালুগুলো নাল থাকতো, সেটাই তো করছেন নাকি? যদি অ্যালাউ ভ্যালিডেশন করতে, ভ্যালিডেশন এখানে রিকোয়ার্ড দিলেই হয়ে যাবে। রিকোয়ার্ড দিবেন, দেখেন অটোমেটিক একটা ভ্যালিড। এটার অবশ্য ব্যাড ইফেক্ট আছে, কন্ট্রোল এস সেভ, ও এটাতে দিয়ে দিই। আরো ভালো হয়। এটা একটা অ্যাট্রিবিউট। যদি আমি কোনো বক্স ফাঁকা রেখে ক্লিক করি, এখন এই যে দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। স্যার ভ্যালিডেশনটা একটু গুছিয়ে দেন, ইমেলটা তো ইমেল টাইপের নেই, মানে টাইপ ওগুলো করবোই তো, নর্মাল। এখন তো বুঝতে পারছেন, আমি দেখেন অটোমেটিক, বাট এটা চুরি করা যায়, আমরা হয়তো জানি না। তাই Inspect করেছে। ইন্সপেক্ট করে কি রিকোয়েস্টটা তুলে দিয়ে দেওয়া যায়, ভ্যালু পাঠানো যায়। হ্যাঁ অবশ্যই ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এই ফিল্ডের রিকোয়েস্টটা তুলে দেন, এটার তুলে দেন, এটাও তুলে দেন। এখন কেটে দেন, এখন এখানে মান দেন, আসছে। তার মানে এটা চুরি করা যায়। এইটাকে অবশ্যই আমাকে ব্যাক এন্ড ভ্যালিডেশন করতে হবে। স্যার ব্যাকআপ ভ্যালিডেশন কি আমরা PHP তে করা ভালো হবে না জাভাস্ক্রিপ্টে করা ভালো হবে? পিএসপি, অবশ্যই পিএসপি কোড দেখা যায় না, জাভাস্ক্রিপ্টের কোড দেখা যায়। তাহলে স্যার আমরা একটা ভালো ফর্ম কাউকে ক্রিয়েট করে ওটারে ভ্যালিডেট করে অবশ্যই করব। আচ্ছা, তার আগে আরো কিছু জিনিস দেখব। এতটুকু তো বুঝতে পারছেন। এই ভ্যালুগুলো আবার আমি একটা ভেরিয়েবলে সঞ্চয় করতে পারবো, ভেরিয়েবল রাখতে পারবো, সেই ভ্যালুগুলোকে নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে পারবো। যেমন রিকোয়েস্টগুলো তুলে দেই, ওকে এটা তুলে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এ যাবত আপনারা দেখছেন না অ্যালার্ট অ্যালার্ট ইয়েকেতে বুস্ট হবে, দেখছেন না অ্যালার্টের কাজ কি? আচ্ছা ভালো না সরি, পপআপ মেসেজ দেওয়া। নেম, নেম ইকুয়াল এটা রাখলাম, তার মানে নেমের মধ্যে এই বক্স থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কি হবে, থাকবে। এটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইমেইল, কথা বলেন না, SMS, ঠিক আছে। এই ভ্যালুগুলো কার মধ্যে রাখলাম, এই বক্স থেকে নিয়ে এই ভেরিয়েবলগুলোর মধ্যে রাখলাম। এখন আমি যদি বলি ইফ এমটি, এমটি একটা ফাংশন বা মেথড, এর কাজ হচ্ছে এর ভিতরে যেটা দিব সেটা খালি আছে নাকি চেক করবে। যদি আমি বলি এমটি অনলি, এটা যদি দেই, সে যদি এমটি পায়, তাহলে এর ভিতরে অ্যালার্ট করবে। কি করবে? না আসলে এই টেকনিকটা কি হচ্ছে, এমটি যদি হয় তাহলে এখানে অ্যালার্ট করবে, তাই না? আর আমি যদি এখানে বলি নোট এমটি, তাহলে যদি এমটি না হয় তাহলে কাজ করবে।
ওকে, আমি এখানে একটা মেসেজ দিতে চাচ্ছি, ইকো নেম is required. field is empty. এটার মধ্যে আমি জেএস এর যে অ্যালার্টটা যদি বসে দিয়েছি হ্যাঁ, ওইটা ওই ইকোর মধ্যে যে স্ক্রিপ্ট লিখে ফেলবো না হ্যাঁ স্ক্রিপ্ট লেগে করতে হবে। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, যাবে ইজ এমটি এই যে দেখেন, তো এখানে আমি অ্যালার্ট, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং এগুলো দেখেছি না, অ্যালার্ট, জি স্যার। অ্যালার্টটি বসাইতে যাচ্ছি। তাহলে আমাদের কিভাবে বসাইতে হবে? বুটস্ট্র্যাপের ক্লাস, আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করাই আছে, তাই না? দেখেন আমি কিভাবে লিখব। অবশ্যই এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল ইনভাইটেড কমা দেবেন, কারণ ইনভাইটেড কমার ভিতরে ডাবল ইনভাইটেড কমা লাগবে। তাই তাহলে স্পেনের মধ্যে অ্যালার্ট লিখতে হবে না, স্পেন ক্লাস অ্যালার্ট, অ্যালার্ট এটা ডেঞ্জার নিতে যাচ্ছি, ডেঞ্জার। এটাকে ক্লোজ করে দিলাম, কি টেক্সট দিব সেই টেক্সট, অ্যান্ড স্পেনটা ক্লোজ, কন্ট্রোল এস সেভ, রিলোড, কন্টিনিউ করি। এইখানে না, yes. Name field is empty, but স্যার বুস্ট্র্যাপ অ্যাড করা আছে? হ্যাঁ বুটস্ট্র্যাপ তো অবশ্যই। নাইস। হয়ে গেল। স্যার এগুলো তো র প্রজেক্ট করছিলাম, এগুলো bootstrap। কি হলো? 3.7 স্যার। 3.7, ওকে। এই যে এইভাবে ডিভির মধ্যে দিতে হবে, তাই? স্যার আচ্ছা। টিপ তো হ্যাঁ ডিভ দিতে হবে, ওইটা না টিপের তো অ্যালার্ট, অ্যালার্ট ইনফো, এই যে ডেঞ্জার, ডিভ দিতে হবে। স্পেলের ভিতরে দিয়ে দিতে হবে। আমি এই টোটাল জিনিসটাকে এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমার কি দরকার লেখা, এই যে নেম field is to be empty না, ও empty, ডেঞ্জার, কালারটা আসতেছে না। স্যার এটা হচ্ছে ওই যে টেক্সট পিএইচপি টা আবার পরবর্তীতে আবার নিয়ে শেষ করেছে মাঝখানে রাখে এইচটিএমএল টা রেজিস্টারে করলো ওইটা না, এটা অন্য কারণ। আর এটা রান করলে এটা স্যার শব্দ এটা হয়। বুস্ট্র্যাপ অ্যাড করা নাই তো আমাদের জন্য। বুস্ট্র্যাপ অ্যাড করা আছে, আচ্ছা, অবশ্যই আছে। দেখেন আমাদের এটার মধ্যে- ইনক্লুডস হেড, হেড ও এটা তো নাই, সরি, তাই স্যার এগুলো তো আমরা র দিয়ে করছিলাম। হুম। আচ্ছা আমি একটা বুস্ট্র্যাপ ক্লাস আনি, সিডিএম দিয়ে দিন স্যার। এটা বুস্ট্র্যাপ, এই যে বুস্টে এটা বুস্ট্র্যাপ, ওটা আবার এটা নিয়ে গেলেই হবে। আমরা কোথায় দেবো তাহলে? হেডে, এখানে এক জায়গায় দিয়ে দিই, জেএসটা জেস লাগবে না, আসছে না? আবার সাকসেস এলে সাকসেস। স্যার একটা শব্দ হয় ওটা কি? আমরা দেখব কি জানেন? টি ও এস টি আর, টোস্টার, এটা না, স্যার অ্যালার্ট মেসেজটা আয়ার 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর চলে যাবে এটা থাকে সব আসবে। এই যে দেখেন এগুলো আমরা ইউজ করবো এখন না, দেখেন এই প্রোগ্রেস বার, এগুলো ইউজ করবো। আরো আছে সুইট অ্যালার্ট, সুইট
এগুলো ইউজ করবো, ঠিক আছে? ওগুলো ইউজ করবো না, জাস্ট ওগুলো প্র্যাকটিসের জন্য। সুইচ অ্যালার্টের বুঝলাম না। এই যে মাঝে মধ্যে সেটা পাইছে এগুলো ইউজ করবো, নো টেনশন। এটা এখন ইউজ করব না, আমরা সুইট অ্যালার্টটা ইউজ করতে পারি, বাট এটা হলো আগামীতে একদম লেভেল ইউজ করব, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এতটুকুই রাখি নাকি? কালকে কালকে দেখি ডাটাবেস ধরবো। ইয়েস, W3 ভ্যালিডেশন এখন দেখি। এই যে দেখেন, যেটা আমি যে ইন্ডেক্স ফাইলটাকে কি করব, চেক করব, কপি করব, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। কপি করলাম, কপি করার পরে W3 ভ্যালিডেটর ওয়েবসাইটে যাব। এটা কি ভ্যালিডেটর? মার্কআপ ভ্যালিডেটর। এই যে এখানে দেখেন ভ্যালিডেটেড বাই ডিরেক্ট ইনপুট, ক্লিক করব, মার্কআপটা বসাবো, চেক করেন, লাখ লাখ এরর আসবে। তো ওই ডকুমেন্ট চেকিং কমপ্লিট, নো এরর্স। নো এরর্স অর ওয়ার্নিং টু শো কতটা পারফেক্ট না, এরর তো আছে, এই যে এই যে অ্যালার্টের মধ্যে অল্টার মধ্যে তো রেজাল্টের মধ্যে আছে, মানে কি ইমেজ রমজান উপলক্ষে সার দিছে স্যার। রমজান উপলক্ষে ইউরো সার দিছে। এটা কোনো কথা? ক্লাসরুম থেকে স্টুডেন্টের গ্রুপ না না, এরর আছে, দেখাচ্ছে প্রবলেম আছে। অল্টার মধ্যে এক্সট্রা ট্যাগ দিয়ে সিএসএস এরটা দেখি, W3 সিএসএস। স্যার দুই তিনটা লাইন মাঝখানে মুছে যায় এরর তো আছে, এরর তো অবশ্যই আছে। এই যে এগুলোতে অল্টার ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, তারপরে এই যে এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে লেগে নাই, এটা ঠিক আছে। অল্টার ফাঁকা রাখলাম, যেন ফাঁকা রাখি। ফাইলটা আপলোড করেন এমনি ইয়ে না একই বিষয় তো। মাইক দিই সফটওয়্যার প্রফেশনাল হয়ে গেছে স্যার আমি করতে কি চাই সার জায়গা প্রাইভেট সহমত ভাই, সহমত ভাই। আপনি সহমত। চাকরি যদি বলে নিতে স্টেবলটাই বাদ দিয়া দেন স্যার আচ্ছা, এখানে কেটে দিই। শুধু HTML ট্যাগটা কেটে দেন। এবারে যদি না দেয় না আমার দুনিয়াতে বিশ্বাস আসবে না। কিন্তু না, ওগুলো ওয়ার্নিং দেখে, ওই যে ইমেজের ভিতরে যে এলটি ফাঁকা রাখলে ওয়ার্নিং দেখাবে। তাও তো একটু করছি না চুপকে গান শুরু করে যাই হোক, আসলে চেক তো এখানেই করবো না, ভালো, সমস্যা কি?
আপনারা